প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সবাইকে পরিসংখ্যান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক, উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থী, এই পরিসংখ্যান বিষয়টি আসলে কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে কিন্তু একটি সৃজনশীল বোর্ড পরীক্ষায় অবশ্যই থাকবে। অর্থাৎ এই পরিসংখ্যানটি তুমি যদি সুন্দরভাবে এটিকে যদি সমাধান করতে শিখতে পারো, তাহলে কিন্তু এখান থেকে অবশ্যই তোমাদের 10 নম্বর নিশ্চিত। প্রিয় শিক্ষার্থী, আমরা পরিসংখ্যানে যখন আমরা পড়ব, পরিসংখ্যান পড়ার আগে আমাদের কতগুলো বিষয় একটু জানা দরকার। যেমন বিজ্ঞান এবং প্রযুক্তির যে ধরনের অগ্রসর হচ্ছে, তা কিন্তু তথ্য এবং উপাত্তের অবদানের ফলে পৃথিবী কিন্তু একটা আমরা দেখছি যে বিশ্বগ্রামে কিন্তু পরিণত হয়েছে। তথ্য এবং উপাত্তের দ্রুত সঞ্চালন এবং বিস্তরণের জন্য কিন্তু এই বিশ্বায়ন একটা সম্ভব হয়েছে। তাহলে আমরা সেখান থেকে দেখতে পাই, তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বিশ্বায়নে এবং অংশগ্রহণ এবং অবদান রাখতে গেলে তোমাকে কিন্তু তথ্য এবং উপাত্ত সম্পর্কে কিন্তু জ্ঞান অর্জন করতে হবে। এবং তারই ধারাবাহিকতায় তোমরা বিভিন্ন ক্লাসে ষষ্ঠ শ্রেণী থেকে কিন্তু এই তথ্য এবং উপাত্ত সম্পর্কে জ্ঞান অর্জন জ্ঞান লাভ করা তোমরা কিন্তু শুরু করেছো। কিন্তু এই ক্লাসে আমরা এবং এই তথ্য এবং উপাত্ত থেকে এইগুলো বেস করে তোমরা কিন্তু আরো নতুন কিছু শিখবে। এর মধ্যে রয়েছে যে গণসংখ্যার বহুভুজ অঙ্ক, যেটি তোমরা আগের ক্লাসে হয়তো কিছুটা পড়েছো, যে আয়ত লেখ কীভাবে অঙ্কন করতে হয়। এই ক্লাস অর্থাৎ এই নবম এবং দশম শ্রেণীতে তোমরা শিখবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয়। তারপরে আমরা শিখব যে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। ঠিক আছে, এছাড়া মধ্যক এবং প্রচুরক নির্ণয় তো আছেই। অর্থাৎ এই সব বিষয়গুলো কিন্তু এই ক্লাসে শেখার সুযোগ আছে। তাহলে আমরা তথ্য এবং আমি ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম, তথ্য এবং উপাত্তের সম্পর্কে তোমাদের কিন্তু যথেষ্ট জ্ঞান লাভ করা সুযোগ এখান থেকে আছে। প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে প্রথমে যে কথাটি সেটি হচ্ছে আমাদের উপাত্ত কাকে বলে। দেখো, তোমাদের বইতে খুব সুন্দরভাবে আছে যে গুণবাচক নয় এমন সংখ্যাসূচক তথ্য বলি পরিসংখ্যানের উপাত্ত। গুণবাচক নয়, যেমন অনেক সময় আমি কতগুলো শুধু হচ্ছে সংখ্যাসূচক তথ্য বলি, কিছু সংখ্যা থাকবে, সংখ্যাসূচক যে তথ্য বলি সেগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে। এরপরে আরেকটি কথা আছে যে অনুসন্ধানহীন উপাত্ত পরিসংখ্যানের কাঁচামাল। এই দুটি কথা অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এটিকে মনে রাখবে। তাহলে উপাত্ত কি আর এই পরিসংখ্যানের কাঁচামালটা আসলে কি, এই জিনিস দুটো কিন্তু তোমাদের যে কোনো সময় বহু নির্বাচনী প্রশ্নে আসতে পারে। এর পরবর্তীতে যেটা আমরা দেখলাম যে এখানে উপাত্তের কথা বলা আছে, এই উপাত্ত কিন্তু আমরা জানি সেটি কিন্তু শ্রেণীবিন্যস্ত থাকতে পারে, আবার অশ্রেণীবিন্যস্তও কিন্তু থাকতে পারে। অর্থাৎ শ্রেণীবিন্যস্ত থাকতে পারে আর অশ্রেণীবিন্যস্তও থাকতে পারে। এখন যদি অশ্রেণীবিন্যস্ত কোনো উপাত্ত দিয়ে আসলে কোনো সিদ্ধান্তে কিন্তু উপনীত হওয়া যায় না, তাহলে আমরা জানলাম যে যদি শ্রেণীকৃত অবস্থায় থাকে তাহলে সেই উপাত্ত দিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় না, যার কারণে সেই অশ্রেণীকৃত উপাত্তটিকে কিন্তু তোমাকে প্রথমে শ্রেণীকৃত উপাত্তে রূপান্তরিত করতে হয়। এখন সেটি কিভাবে করতে হয় সেটি কিন্তু এর আগের ক্লাসেও তোমরা কিছুটা শিখেছো। আসলে সেই ক্লাসটি দিয়েই শুরু করছি আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে লিখেছি যে কোনো উপাত্তে সারণীভুক্ত করতে হলে কি কি করতে হবে। কোনো উপাত্ত সেটি নিশ্চয়ই সারণীভূত নাই, অর্থাৎ শ্রেণীকৃত নেই, অশ্রেণীকৃত অবস্থায় আছে, সেটিকে তুমি যদি সারণীভুক্ত করতে হও তাহলে দেখো উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে হবে। তাহলে প্রথম হচ্ছে উপাত্তগুলোর পরিসর নির্ণয় করতে হবে। কিভাবে পরিসর নির্ণয় করতে হয় সেটি তোমরা এর পূর্বের ক্লাসে শিখেছো। আজকের ক্লাসে আবার আমি তোমাদের দেখাবো যে উপাত্তগুলোর পরিসর কিভাবে নির্ণয় করতে হবে। নাম্বার 2 বলছে এরপর শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা নির্ধারণ করে ট্যালি চিহ্ন ব্যবহার করে। দেখো কতগুলো, তিনটা কথা বলছে। এরপর শ্রেণী ব্যবধান, মানে শ্রেণী ব্যবধানটা তুমি কত নেবে, 3 নেবে না 5 করে নেবে সেটি। এরপর শ্রেণী ব্যবধান, সেই শ্রেণী ব্যবধান নিয়ে তোমাকে শ্রেণী সংখ্যাটা নির্ধারণ করতে হবে। এটিও তোমরা অষ্টম শ্রেণীতে শিখে এসেছো। শ্রেণী সংখ্যা নির্ধারণ করে এরপরে যেটি আছে ট্যালি চিহ্ন ব্যবহার করতে হয়। ট্যালি চিহ্ন ব্যবহার করে কি করি আমরা, সেখান থেকে গণসংখ্যা নিবেশ সারণী তৈরি করতে হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি অবিন্যস্ত বা অশ্রেণীভূত একটা উপাত্তকে
কিভাবে শ্রেণীভূত করতে হয়। আর একবার বলছি, আমরা সেখান থেকে প্রথমে যেটি করবো সেটি হচ্ছে পরিসর নির্ণয় করব। আর পরিসর নির্ণয় করা হয়ে গেলে সেখান থেকে তোমাকে শ্রেণী ব্যবধানটা আমরা ধরে নিয়ে, কখনো কখনো ধরে নিয়ে নিজেরা থেকে, কখনো কখনো কিন্তু প্রশ্নে দেওয়া থাকে, অর্থাৎ শ্রেণী ব্যবধানটা ধরে নিতে হবে। শ্রেণী ব্যবধানটা ধরে নিয়ে শ্রেণী সংখ্যা নির্ধারণ করব। আর শ্রেণী সংখ্যা নির্ধারণ পর যেটা আছে সেটা ক্যারি চিহ্ন ব্যবহার করে আমরা গড় সংখ্যা নিবেশ সারণী তৈরি করব। প্রিয় শিক্ষার্থী, আসো আমরা এখন এই নিয়মে একটি অঙ্ক দেখব, যেখানে আমরা যেখান থেকে আমরা পরিসর, শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, ট্যালি চিহ্ন ব্যবহার করে আমরা কিভাবে গড় সংখ্যা নিবেশ সারণী তৈরি করতে হয় সেটি আমি তোমাদের এখন দেখাবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো তোমাদের অধ্যায় 17 এর উদাহরণে এখানে একটি দেওয়া আছে যে কোনো একটি শীত মৌসুমে, আমরা জানি শ্রীমঙ্গলে আমাদের দেশের প্রায় সর্বনিম্ন তাপমাত্রা থাকে সবসময়। শ্রীমঙ্গলে দেখো জানুয়ারি মাসে, আমরা জানি জানুয়ারি মাসে 31 দিনে সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো। বলছে সর্বনিম্ন তাপমাত্রার গড় সংখ্যা নিবেশন তৈরি করো। তারপরে দেখো যে 31 দিন যেটা ছিল, অর্থাৎ 31 দিন, সেই 31 দিনের যে তাপমাত্রাগুলো আছে সেগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। যে এখানে দেখো লেখা আছে, অর্থাৎ আমরা ধরতে পারি যে জানুয়ারি মাসের 1 তারিখে যেটি ছিল সেটি হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস, তারপর 14, নেক্সট 14 ডিগ্রি সেলসিয়াস, তারপর 13 ডিগ্রি সেলসিয়াস, 12। এভাবে কিন্তু তাপমাত্রা একই থাকে না, এগুলো ওঠানামা করে। তাহলে দেখো যখন এইরকমভাবে কিছু সংখ্যা তোমার সামনে দেওয়া থাকবে, অর্থাৎ সেগুলো কিন্তু বিন্যস্ত না, অর্থাৎ সুন্দরভাবে ছক আকারে যায়, সেগুলোতে কোনো গণসংখ্যা বা ঘটন সংখ্যা আমরা যেটা বলি সেটিও কিন্তু তৈরি করে দেওয়া নেই। তাহলে এরকম কতগুলো উপাত্ত কিন্তু আমরা দেখি পরীক্ষায় প্রায় সময় তোমাদের সামনে দেওয়া থাকে, এবং সেখানে কিন্তু একটা নির্দেশনা দেওয়া থাকে যে সেখান থেকে সুন্দর করে তাকে তোমাকে গণসংখ্যা নিবেশ সারণীটা তৈরি করতে হবে। অর্থাৎ গণসংখ্যা নিবেশ সারণীটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেটা তোমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো এখানে যে কাজটি করতে হবে সমাধানে, যে এখানে তাপমাত্রা নির্দেশক, আসলে এগুলো কি দেখো তো, বলেছে তাপমাত্রা নির্দেশক উপাত্ত, তাই না? এখানে দেখো আসলে কোন দিনে কত তাপমাত্রা ছিল সেটি এখানে বর্ণনা করা আছে। তাই বলেছি যে এখানে তাপমাত্রা নির্দেশক উপাত্তের সবচেয়ে ছোট সংখ্যা, দেখো এখান থেকে দেখতে হবে সবচেয়ে ছোট কোনটা। আসলে অনেকে খুঁজে বের করতে পারেন যে কোনটা সবচেয়ে ছোট। আমি তাদের জন্য বলবো সবচেয়ে ছোট বের করার জন্য তুমি দেখো 14, 13, 12 দেখা যাচ্ছে, তুমি ধরে নাও 12 সবচেয়ে ছোট। এখানে সামনের দিকে আঁকাও, দেখো এখানে 10 দেখা যাচ্ছে, তাহলে এখানে 12 এখন আর হচ্ছে না, 10 সবচেয়ে ছোট। আচ্ছা 10 নিয়ে সামনে আগাতে থাকো, দেখো এখানে 8 আছে। তাহলে এই পর্যন্ত আসলাম, আমরা দেখে মনে হচ্ছে সবচেয়ে ছোট আসলে 8। আচ্ছা এইভাবে সামনে আগালে দেখবে যে 8, এইখানে 7, না 7 সবচেয়ে ছোট। তারপরে দেখো আর সামনে দেখো 7 এর চেয়ে ছোট কেউ আছে কিনা, দেখো এখানে 6, তাহলে এখানে থেকে মনে হচ্ছে না 6 সবচেয়ে ছোট। আরো সামনে দেখো 6 এর চেয়ে ছোট কেউ নেই। অর্থাৎ এভাবে তুমি কিন্তু, অর্থাৎ একটা ছোট ছোট জায়গার মধ্যে কে সবচেয়ে ছোট সংখ্যা আছে সেটাকে বেস করে সামনে আগাতে এভাবে কিন্তু ছোট সংখ্যা তোমরা খুঁজে পাবে। অর্থাৎ আমরা দেখতে পেলাম তাপমাত্রা নির্দেশক উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা হলো 6, এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটা? প্রিয় শিক্ষার্থী, একইভাবে তুমি যে কোনো এখান থেকে কিছু অংশ দেখে তুমি সবচেয়ে বড়টা ধরে নাও, 14, 13, 12, 13, তাহলে বড় কে? 14। আচ্ছা 14 বড়, এখানে 10 আছে, 11 আছে, 12 আছে, এর চেয়ে তো 14 বড়। এভাবে সামনের দিকে আগাও, দেখো 14 এর চেয়ে বড় আর কেউ নেই। অর্থাৎ তুমি ধরে নিতে পারো বড় সংখ্যা হচ্ছে 14। আচ্ছা পরিসর কি, এটা কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি যে সর্বোচ্চ যে উপাত্তটি দেওয়া থাকবে বা সর্বোচ্চ মান মাইনাস হচ্ছে সর্বনিম্ন মান, তার সঙ্গে +1, এটি কিন্তু আগের ক্লাসে আমরা পড়েছি। তাই দেখো, সুতরাং পরিসরের উপাত্ত এখানে আমরা সবচেয়ে যেটি বড় সংখ্যা ছিল সেটি হচ্ছে 14, আর সবচেয়ে যেটা ছোট সংখ্যা সেটা হচ্ছে 6। এই দুটোকে বিয়োগ করে তার সাথে যোগ 1, তাহলে দেখি এখান থেকে থাকে 8 + 1, দ্যাট ইজ হচ্ছে 9। লক্ষ্য করো বইতে হয়তো এভাবে লেখা নেই, আমি যেভাবে লিখে দিয়েছি, দেখো শ্রেণী ব্যাপ্তি আর শ্রেণী ব্যবধানে একই কথা। আবারও বলছি যে কখনো কখনো অঙ্কে কিন্তু তোমাকে শ্রেণী ব্যাপ্তি বলবে, কখনো কখনো শ্রেণী ব্যবধান বলবে। তাহলে দেখো শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যবধান 3 ধরে, আপনি কেন 3 ধরলেন? আমি চাইলে 5 ধরতে পারতাম। এখানে কোনো নির্দেশনা কিন্তু উপরে দেওয়া নেই যে তুমি শ্রেণী ব্যাপ্তিকে 3 ধরে নাও বা 5 ধরে নাও। এখানে যেহেতু 9 হয়েছে তাই আমরা ইচ্ছা করেই 3 ধরেছি। 3 ধরতেই হবে এরকম কোনো কথা কিন্তু নেই। তাহলে বলছি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 3 ধরে,
দেখ শ্রেণী সংখ্যা আমরা এটাই বলেছিলাম থিওরিতে যে প্রথমে শ্রেণী ব্যাপ্তি নির্ধারণ করে সেখান থেকে শ্রেণী সংখ্যাটা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যার সূত্র কি ছিল? পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে আবারও বলছি যে শ্রেণী সংখ্যার যে সূত্র সেটি হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তাহলে পরিসরকে যদি শ্রেণী ব্যাপ্তি, যেহেতু শ্রেণী ব্যাপ্তি তুমি 3 ধরেছো, 3 না ধরে তুমি চাইলে 5 ধরতে পারতে। আচ্ছা, যদি 5 ধরতাম তাহলে দেখো তখন কি হতো, তখন কিন্তু তো উত্তরটা হতো যে 9/5। তো 9/5 এই উত্তরটি নিশ্চয়ই আমরা যদি ক্যালকুলেটরের সাহায্যে এটি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1.8। তাহলে এটি দেখো এটি থাকবে তখন 1.8। এরকম যদি দশমিকে চলে আসে 1.8 তাহলে অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে তার পরবর্তীটা, অর্থাৎ তখন কিন্তু শ্রেণী সংখ্যা হবে, এটা লিখতে হতো 2। কিন্তু এখানে যেহেতু একদম একটা সংখ্যা চলে আসছে, একদম সরাসরি 3 চলে আসছে, তাই দেখো শ্রেণী সংখ্যা হবে 3। যদি এখানে 2.5 আসতো তাহলেও শ্রেণী সংখ্যা হবে 3। যদি 3.1 আসতো তখনও কিন্তু শ্রেণী সংখ্যা হবে 4। অর্থাৎ যদি দশমিকে চলে আসে ঠিক তার পরের সংখ্যাটি নেবে সবসময়। ওকে, তাহলে দেখো আমি বলেছি যে আমরা এখানে যেটি করছি সেটি হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 3 ধরে। আমরা চাইলে 3 না ধরে এখানে কিন্তু 5ও ধরতে পারতাম, যেহেতু কিন্তু প্রশ্নে সৃজনশীলে সাধারণত তোমাকে নির্দেশনা দেয়া থাকে যে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান 3 ধরে বা 5 ধরে, এটি কিন্তু নির্দেশনা দেয়া থাকে। আচ্ছা, যাই হোক এখানে নির্দেশনা নাই, সেক্ষেত্রে আমরা নিজেরা এটা ধরে নিয়েছি। এখন বলছি যে তাপমাত্রা নির্দেশক উপাত্তের গণসংখ্যা নিবেশ সারণী। তাহলে এইখান থেকে দেখি যে আমরা শুরুটা করব কোথা থেকে। আমাদের শুরুটা একদম ছোট সংখ্যা কোনটা দেয়া আছে? 6। তাহলে দেখো আমরা এখান থেকে নিলাম 6 ডিগ্রি সেলসিয়াস থেকে। তাহলে দেখো এভাবে এভাবে ঘুরে ঘুরে নিতে পারো 6, 7, 8। তাহলে 6 থেকে লক্ষ্য করে 8 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তুমি নিলা। আচ্ছা, এইটার পরে কে 9 থেকে শুরু, তাহলে 9 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 9, 10, 11। দ্যাট ইজ এখানে আমরা বললাম যে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আমি নিলাম। এরপরে যেটা হবে শুরুটা হবে 12 থেকে, 12, 13, 14। লক্ষ্য করো 12, 13, 14 এই পর্যন্ত। এভাবে আঙুল করে করে নেবে। দেখো 6, 7, 8 এই হলো তিনটা, দেখো তিনটা করে আমরা নিয়েছি 8। এরপরে কোনটা আছে 9 দিয়ে শুরু হবে, 9, 10, 11। আচ্ছা, এরপরে আছে 12, 13, 14। ওকে, এখন দেখি আমরা এখান থেকে আসলে কিভাবে এই ক্যালি চিহ্নটা করতে হয়। তোমরা এই ক্যালি চিহ্ন বেশ কয়েকটা ক্লাস ধরে শিখছো, তারপরও আজকের ক্লাস জুড়ে আমি কিন্তু তোমাদের এই ব্যাপারটি শিখাবো। ক্যালি চিহ্ন যদি আমরা দেখি, দেখো এখানে প্রথমে যেটি আছে 14, 14, 14, আমরা এই পর্যন্ত হাত নিয়ে গেলে দেখো 14 যেখানে আছে সেখানে একটা, দুইটা, তিনটা দাগ তোমরা দেবে। ওকে, তারপর যেটা আছে 13, 12, দেখো 13, 12, 13 এসব একই ঘরে যাবে। 12, 13 তো এই ঘরের মধ্যে আছে, দেখো একটা, দুটো, তিনটা দাগ নতুন করে হবে। তাহলে আরো একটা যখন দিলাম তখন 4টা হয়ে গেল। এই 12 এর জন্য কিন্তু উপর থেকে নিচে দাগ দিতে হবে, তোমরা অনেকে নিচে থেকে উপরে দাগ দাও। আচ্ছা, তারপরে আবার 13, তাহলে আবার আরেকটি দাগ দেব। আচ্ছা, এ পর্যন্ত গেলাম। এরপরে দেখো আছে 10, 10 কোন ঘরে আছে? 10 এখানে, 9, 10, 11 এই ঘরে আছে। 10 দেখো একটা, দুটো, 11 আছে, তাহলে তিনটা দাগ হবে। একটা, দুটো, তিনটা দাগ হবে। এরপরে আছে দেখো 12, 12 হচ্ছে তার পরের ঘরে, তার পরের ঘরে আরেকটা দাগ দিলাম। এরপরে আবার আছে 11, 11 মানে আগের ঘরে একটা দাগ দিলাম। আচ্ছা, তারপরে আছে আবার দেখো 10, 10 তো এই ঘরের মধ্যে আছে, আমি বলেছি উপর থেকে নিচে সংযোগ করব। 4টা হয়ে গেলে 5 নম্বরটার ক্ষেত্রে উপর থেকে নিচে আমরা দাগ টেনে দিব। আচ্ছা, এরপরে 10 এর পরে যেটি আছে 9, 9 লক্ষ্য করি 9 আসলে এই ঘরেই আছে। 9 এর পরে আছে 8, 8 উপরের ঘরে। 8 এর পরে যেটি আছে সেটি হচ্ছে 9, তাহলে আবার এইভাবে নিচের ঘরে এইভাবে আমরা দাগ টানবো। তারপরে আছে 11, 11 এই ঘরেই হবে। তারপরে আছে 10, 10ও হবে এই ঘরে। এরপরে দেখো 10 এর পরে আরেকটি 10 আছে, তাহলে আগে থেকে যেহেতু 4টা হয়ে গিয়েছিল তাহলে আমরা এবার উপর থেকে নিচে যোগ করে দিব। এরপরে আছে 8, 8 আমাদের উপরের ঘরে। 9 দেখে এখানে আরেকটা দাগ। এরপরে আছে 7,
তারপরে আছে 6, দেখো অনেকগুলো, প্রথমে একটা 6 চিন্তা করলাম, 2 নম্বর 6-এ যখন আসলাম তখন উপর থেকে নিচে যোগ করে দিব, তারপরে আরও দুটো 6, একটা দুটো, তারপরে আছে 7, সেটার জন্য আরেকটা দাগ দিলাম, তারপরে আছে 8, আবার 4টা হয়ে গেল, তারপরে আছে দেখো 9, 9 আসলে এইভাবে দাগ হবে, তারপরে আবার 9, আরেকটা দাগ হবে, তারপরে আরেকটা 8, 8 যখনই আরেকটা হয়েছে তখন উপর থেকে নিচে দাগ হবে, সর্বশেষে আছে হচ্ছে আরেকটি 7। তাহলে আসলে আমরা একটু দেখি কয়টা হয়েছে। এখানে দেখো 5টা, 5টা 10টা, আর একটি 11টি। তাহলে দেখো গণসংখ্যা এখানে দাঁড়াচ্ছে আমাদের যেটি, সেটি হচ্ছে 11। আচ্ছা, এরপরে দেখি নিচে যেটি আছে 5 আর 5 10, আর এখানে দেখো 3টা, দ্যাট ইজ এখানে হচ্ছে 13। আচ্ছা, আর নিচে যখন আমরা দেখছি যে 5, আর এখানে হচ্ছে আরো দুটো, সেটা হচ্ছে 7। এর নিচে একটি ঘর আছে, দেখবে এখানে নিচে লিখবে মোট। মোট দেখো এই সবগুলো যোগ করবে, সবগুলো যোগ করে দেখবে 13 আর 7 মিলে হচ্ছে 20, আর 11 মিলে হচ্ছে, এর নিচে লিখবে মোট 31। গণসংখ্যার জায়গায় লিখবে মোট 31, অর্থাৎ যে 31 দিনের যে ইনফরমেশন ছিল আমাদের গণসংখ্যাগুলো যোগ করলে কিন্তু সেটি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা খুব সহজে এটি কিন্তু বুঝতে পেরেছো যে আজকের ক্লাসের মূল বিষয়টি কিন্তু এটি ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনুসরণের 12 নম্বর যে একটা সৃজনশীল দেয়া আছে, আমি সৃজনশীলের প্রথম অংশটুকু আলোচনা করব। লক্ষ্য করি যে কোনো বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীতে দেখো 50 জন শিক্ষার্থী গণিতের প্রাপ্ত নম্বরগুলো নিচে নিম্নরূপ। দেখো প্রথমে 76, 65, 98, এরকম আরও 50টা, আমি যেটা লিখলাম না কারণ তোমাদের কাছে বই আছে এবং বইতে এই তথ্যগুলো কিন্তু এখানে লেখা আছে। এখানে কিন্তু আমি মাত্র 3টা লিখেছি, এরপরে আরও 47টি আছে, মোট 50টি উপাত্ত। দেখো এখানে প্রথমে ক নম্বরে বলেছে যে প্রদত্ত তথ্যটি কি ধরনের। আমি বারবার করে বলছিলাম যদি সেটি ছক আকারে, যেহেতু সেটি শ্রেণী ব্যাপ্তি আকারে নেই, তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু এটি দেখো এভাবে ঢালাওভাবে লেখা দেওয়া আছে সংখ্যা, তাই বলছি যে প্রদত্ত তথ্যটি একটি অবিন্যস্ত উপাত্ত। কারণ আমি শুরুতেই আজকে বিন্যস্ত উপাত্ত আর অবিন্যস্ত উপাত্ত নিয়ে আলোচনা করছি যে অবিন্যস্ত উপাত্তকে কি করে বিন্যস্ত উপাত্তে বা শ্রেণীকৃত করতে হয়, ঠিক আছে, সেই বিষয়টি কিন্তু আজকের ক্লাস জুড়ে আমি আলোচনা করলাম। তাহলে দেখো আমরা বলতে পারি যে প্রদত্ত তথ্যটি একটি অবিন্যস্ত উপাত্ত। এখানে আরেকটি কথা বলেছি যে কোনো নিবেশনে একটি শ্রেণীতে গণসংখ্যা কি নির্দেশ করে। আসলে গণসংখ্যাগুলো আমরা কি নির্দেশ করে, তাই গণসংখ্যাগুলো আর কিছুই না, একটি শ্রেণীতে গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে মানে কি, একটু আগে আমরা যেমন দেখেছিলাম যে 3 থেকে শুরু করে 3, 4 আমরা বানিয়েছিলাম হচ্ছে 5। তাহলে আমরা যদি দেখি একটু আগে আমরা যে ম্যাথটি আমরা আলোচনা করেছিলাম সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ঠিক এরকম যে যদি তুমি তিনটা করে নাও, যেখানে আমাদের ছিল মনে করো আমাদের 12-এ যে শেষ হয়েছিল, তাহলে আমরা বলেছিলাম 9, 10, আমরা বলেছিলাম 10, 11, 12, অর্থাৎ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে মনে করো আমাদের গণসংখ্যা ছিল 7টা। তার মানে আমরা ওইটা বুঝতে পারি যে ওই শ্রেণীতে গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীর উপাত্তে, কোন শ্রেণীর উপাত্তে আমরা বলছি যে 10, 11, 12 এই শ্রেণীর উপাত্তের দেখো আসলে অন্তর্ভুক্ত যে মানগুলো কয়বার ছিল, 7বার ছিল। এটি কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটি আলোচনা করেছিলাম, তাই বলছে যে একটি শ্রেণীতে গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তে যতগুলি মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, যে আমরা যে 10 থেকে 12 পর্যন্ত এই এর মধ্যে যে উপাত্তগুলো আছে এই শ্রেণীর অন্তর্ভুক্ত কতবার আছে সেটি ছিল 7বার, কিছুক্ষণ আগে আমরা যে ম্যাথটি করেছিলাম। তাই বলছে একটি শ্রেণীর গণসংখ্যা দ্বারা ওই শ্রেণীতে উপাত্তের যতগুলি মান অন্তর্ভুক্ত হয় তার সংখ্যা নির্দেশ করে। ঠিক আছে, এখন দেখো এরপরে গ নম্বর বলেছে যে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি কিন্তু তোমাকে নির্ধারণ করে দেয়নি, শ্রেণী ব্যাপ্তি তুমি নিজে থেকে নিজের বুদ্ধি থেকে তুমি ধরে নাও। উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি নিয়ে গণসংখ্যা নিবেশ তৈরি করো। প্রিয় শিক্ষার্থী, আমি এই কথাটি যে উপযুক্ত শ্রেণী ব্যাপ্তি আসলে কোনটা ধরা উচিত এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে আজকে ক্লাসটি শেষ করব। যদি দেখো তোমার পরিসরের মান, আমি একটা আনুমানিক একটা কথা বলে দিই, যদি দেখি 25 এর আশেপাশে হচ্ছে, অর্থাৎ যদি দেখো 25 হচ্ছে, তাহলে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু 5টি শ্রেণী ব্যাপ্তি হবে। ঠিক আছে, 5 5 25, তার মানে আমরা ধরে নিতে পারি যে
যদি আমার 25 বা 30-এর মধ্যে হয় তাহলে কিন্তু আমি শ্রেণী ব্যাপ্তি কিন্তু তখন নিবে হচ্ছে 5। 25-30-এর মধ্যে হলে সেটি শ্রেণী ব্যাপ্তি নিবে কিন্তু কত 5। আর যদি দেখি আমার এই পরিসরের মান 60-70 হয়ে গেছে, তাহলে লক্ষ্য করো পরিসরের মান যদি 60-70 হয় তখন যদি তুমি শ্রেণী ব্যাপ্তি যদি 5 করে দাও তাহলে কিন্তু ঘর সংখ্যা অনেকগুলো হয়ে যাবে, তখন 12-13টা করে ঘর হয়ে যাবে। এতগুলো ঘর আমাদের তৈরি করতে আমাদের ভালো লাগবে না। তাহলে আমি খেয়াল করব যদি 25 থেকে 30-এর মধ্যে হয় পরিসরের মান তখন তুমি শ্রেণীব্যাপ্তিটা 5 ধরো, আর যদি তার চেয়ে বেশি হয়ে যায় তাহলে শ্রেণীব্যাপ্তি 10 ধরবে। 60-50 হলে তো আর কোনো কথাই নেই, 60-70 যাই হোক না কেন তখন কিন্তু 10 করে নিবে। যদি 10 করে নাও তাহলে দেখবা ঘর 6টা-7টা এরকম, এগুলোই যথেষ্ট। 5 বা 5-এর অধিক ঘর হলেই সবচেয়ে ভালো হয়, তার চেয়ে বেশি ঘর আর দরকার হয় না। তাহলে আরেকবার বলে দিলাম যে শ্রেণীব্যাপ্তি আমাদের কিভাবে ধরতে হয়। যদি দেখি 25-30-এর মধ্যে আছে পরিসরের মান তাহলে শ্রেণীব্যাপ্তি 5 করে নিও। আর আসলে সৃজনশীলে উল্লেখ করে দেওয়া থাকে প্রশ্নে যে শ্রেণীব্যাপ্তি 5 ধরে বা শ্রেণীব্যাপ্তি 10 ধরে, ঠিক আছে। যারা এতক্ষণ ধরে আমার ক্লাসের ভিডিওটি দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে পরিসংখ্যানের আরও কিছু সুন্দর সুন্দর ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।